আপনারা এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আপনারা জানেন আমরা হ্যাপেনিং পয়েন্টে আলোচিত বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা করে থাকি। সামনে ঈদুল আজহা একদম দোরগোড়ায় চলে এসেছে। এই সময়টাতে আসলে কোরবানির পশু বিক্রয়টা খুব বেশি আলোচনায় থাকে। আমরা আজকে একটু কথা বলতে চাই খামার ভিত্তিক কোরবানির পশু এই ব্যাপারটা নিয়ে, এবং এটা কিন্তু গত ৪-৫ বছর ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হাটে গিয়ে যে ঝুঁকি ঝামেলা থাকে, মানুষজন হাটে কাদা বা আরও আনুষঙ্গিক আরও কিছু ঝামেলা থাকে, সেই ঝামেলাগুলো কিন্তু খামার ভিত্তিক কোরবানির পশু বিক্রয় যখন যারা করেন তাদের সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা আমরা দেখি না, বা একটু নির্ভেজালই আমরা বলতে পারি। সেই বিষয়টা আজকে আমরা আমাদের আলোচনায় তুলে এনেছি। আজকে আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন সাগর হাসনাত, প্রতিষ্ঠাতা আহলান এগ্রো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমরা শুরুটা করতে চাই যে ১,২৪,০০,০০০ পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। খামারগুলিতে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন কেমন? আসলে আমাদের এখন প্রস্তুতি হচ্ছে, আমরা আমাদের যে পশুগুলো রয়েছে, বিক্রিত পশু, এটা আমরা এখন ডেলিভারির জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের আসলে বেচা কিনি আরও ২-৩ মাস আগে থেকেই শুরু হয়, অনেকের আবার ৬ মাস ১ বছর আগেও শুরু হয়। সো আমাদের মোটামুটি এখন বেচা বিক্রি শেষ। এখন আমরা প্রস্তুতি গ্রহণ করছি কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে আমাদের যে গরুগুলো রয়েছে বা অন্যান্য যে পশু রয়েছে, এটা আমরা আমাদের যে গ্রাহকদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য এখন প্রস্তুতি গ্রহণ করছি। এর পাশাপাশি আমাদের অনেকেই কসাই সার্ভিস দেন, তো সেটারও প্রস্তুতি আমাদের চলছে। আচ্ছা, ঠিক আছে। এখন তো অনেক খামারে দেখা যায় যে কোরবানির পশু জবাইয়ের যে ঝামেলাটা সেটাও তারা নিয়ে একদমই নির্ভেজাল যারা ক্রেতা থাকেন তাদেরকে করে দেন। গতবারও দাম নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে, এবার দামের বিষয়টা কেমন যাবে বলে আপনি মনে করছেন? এবং আরেকটা বিষয় যেটা প্রচলিত আছে যে আপনারা যারা বড় খামারি আছেন তারা নাকি বাজার নিয়ন্ত্রণ করেন, এই কথাটা কতটুকু সত্যি? আসলে আমরা যদি টোটাল বাংলাদেশের সবগুলো খামার একত্রিত করি, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের টোটাল যে ক্যাটেল আমাদের যে সেক্টরটা রয়েছে, এটা আমরা মনে হয় না 5%-এর বেশি কন্ট্রোল করি। সো আসলে এই এত বড় একটা মার্কেট, আর আপনি জানেন এটা পারফেক্টলি মনোপলিস্টিক একটা মার্কেট। চাল, ধান, এই মার্কেটগুলো যেরকম একক কারো দ্বারা কন্ট্রোল করা সম্ভব না, ক্যাটেল সেক্টরটাও কিন্তু এরকম। বাট আমরা কিছু এক্সক্লুসিভ গরু করি, বা কিছু ফার্ম রয়েছে যারা একটু দামি, একটু এক্সক্লুসিভ ক্যাটেল করে। সো তাদেরটা দেখে, বা আমাদের যারা ফার্ম ওনার আছে বা ফার্ম করছি, তারা একটু ধরেন ফেসবুক বা আমাদের সোশ্যাল মিডিয়া একটু অ্যাক্টিভ থাকি। সো তাদের এই শোরগোল দেখে মনে হয় যে পুরা ক্যাটেল কমিউনিটিটা হয়তো আমরা কন্ট্রোল করছি, বাট এটা ফ্যাক্ট না। এটা আমাদের প্রাইস এবং হাটের যে প্রাইস বা ক্যাটেল মার্কেটের যে প্রাইস, এটা কখনোই আসলে এক হয় না। সো আমাদের এটা কন্ট্রোল করার প্রশ্নই আসে না। এরকম অভিযোগগুলো কেন আসে আসলে? অভিযোগগুলো যে বললাম যে আমরা তো আসলে একটু ধরেন ভাইরাল বলেন বা সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা বেশি থাকে। সো আমাদের দেখে বা এই আমাদের সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সটা দেখে হয়তো মানুষ ভাবছে যে আমরাই মনে সব কন্ট্রোল করছি, সব আমাদের দখলে। আসলে আমরা লেস দ্যান 5% আমাদের মোস্ট প্রবাবলি স্টেক, আমাদের খামারগুলো যদি বলেন টোটাল যত খামার রয়েছে। সো এটা আমাদের আসলে একক কারো বা সম্মিলিতভাবেও এটা সম্ভব না এই মার্কেটটা কন্ট্রোল করা। আচ্ছা, এবার দেশের বাহির থেকে পশু আমদানি এবং চোরাই পথে যে পশু আনা সেটা নিষিদ্ধ, তাহলে কি এবার কৃষক কিংবা খামারিরা ন্যায্য মূল্য পাবে বলে মনে করছেন? আসলে ন্যায্য মূল্যটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। বিশেষ করে আমরা এই ঈদের বাজারে আসলে সাপ্লাই এবং ডিমান্ডের একটা ব্যাপার থাকে। অনেক সময় যদি ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি হয়ে যায়, তখন দেখা যায় আমরা ন্যায্য মূল্য পাই না। আবার অনেক সময় যদি সাপ্লাই কম হয়ে যায়, তখন কিন্তু আবার বেশি প্রাইস অনেকেই হাঁকায় এবং অনেক বেশি প্রফিট করে। সো ক্যাটেল সেক্টরে আসলে অনেক ফ্যাক্টর থাকে, যেটার কারণে আসলে একক কোনো ফ্যাক্টরকে দায়ী করা যায় না। তারপর আমরা সাধুবাদ জানাই যে এই যে চোরাচালানি বা এই যে অবৈধ পথে যে গরুর আমদানি, এটা যে নিষিদ্ধ আছে, তারপরেও কিন্তু টুকটাক আসে, আমরা খবর পাই। বাট এটা আসলে ওইরকম আগের মতো অত সিগনিফিকেন্ট না যে পুরো মার্কেটটাকে ইম্প্যাক্ট ফেলবে, এরকম না। তো এটা আসলে অনেক ফ্যাক্টর কাজ করে, শুধু একটা ফ্যাক্টর না। যে এইটার পর আমরা সাধুবাদ জানাই, আমাদের এই কমিউনিটির তরফ থেকে সরকারকে সাধুবাদ জানাই যে এরকম একটা কৃষক বান্ধব স্টেপ নেওয়ার জন্য। আচ্ছা, যে বিষয়টা যে চোরাই পথে আসা, সেটা এখনো হচ্ছে বলে মনে করছেন, বা সেটা অপ্রতুল বলা যায়? আগে যেমন অনেক বেশি হতো, সেটা এখন কমে এসেছে। এটা আমাদের এই ক্রস বর্ডার ট্রেডিং, এটা এর প্রাগৈতিহাসিক যুগ থেকেই হয়ে আসছে। আসলে এটা তো সম্পূর্ণভাবে বন্ধ করাটা যাচ্ছে না, সম্ভব না। তারপরও আগের মতো যেভাবে একদম ফ্লাডেড হয়ে যেত ঈদের আগে, বিশেষ করে এই জিনিসটা এখন আর ওইরকম দেখা যাচ্ছে না বা শোনা যায় না। সেটা তো নিঃসন্দেহে আপনাদের জন্য অনেক ভালো একটা খবর।
এবার আপনার খামারের পশুর পর্যাপ্ততা নিয়ে একটু আমরা জানতে চাই। সব ধরনের পশু কি আপনার খামারে রয়েছে বা গ্রাহক গেলেই কি কিনতে পারবে? আমাদের তো শুরুতেই বলেছি যে আমাদের বেচাকিনি অলমোস্ট শেষের দিকে। আমরা মোটামুটি আমাদের খামারের বৈশিষ্ট্য হচ্ছে আমরা মিড রেঞ্জের গরুটা বেশি করি, একটু মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের জন্য 1 লাখ বা 1.5 লাখ 1,20,000 এই রেঞ্জের গরুটা আমরা বেশি করি। আর বড় গরু আসলে অন্যান্য খামারগুলো সাধারণত বড় গরুই তারা প্রস্তুত করে, তো আমাদের আসলে বড় গরুর ইয়েটা কম, আমরা একটু মিড রেঞ্জের গরু করি। আর আমাদের এখন আসলে কেনা বেচা একদম শেষের দিকে, আসলে এখন আসলে ওইভাবে আমরা অনেক আগে থেকে শুরু রাইট, হয়েছে, আমাদের তো আরো 2 মাস 3 মাস আগে থেকে বেচা বিক্রি শুরু হয়ে যায়। এখন আসলে শেষের দিকে আমাদের প্রোডাক্ট, আমরা আসলে খুব বেশি দিতে পারবো না এই মুহূর্তে আসলে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি নাকি যে বড় বড় গরুগুলো আমরাও কিন্তু আমাদের প্রতিবেদনগুলোতে দেখাই, এবার কত বড় গরু এসেছে, তাদের কি নাম রাখা হয়েছে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে নাকি অনেক কিছু? আসলে বড় গরুর প্রতি তো মানুষের একটা ফ্যাসিনেশন থাকে, বড় গরু একটা দেখতেও সুন্দর লাগে, বাট আসলে এই বছর ক্রেতা কি বেশি? এই বছর একটু আমাদের কাছে কম মনে হচ্ছে এবং দামটাও একটু কম মনে হচ্ছে। এটা ডিউ টু পলিটিক্যাল ফ্যাক্টর, এটা আপনারা ভালোই জানেন। সো এটা একটা কারণ হতে পারে। আর হচ্ছে যে খামার বা এখন প্রান্তিক কৃষকের মধ্যেও একটু বড় গরু তৈরি করার প্রবণতাটা বেশি, কারণ বড় গরু প্রস্তুত করলে এটাতে লাভের পরিমাণটা বেশি হয়, ছোট গরুতে আসলে প্রফিটের পরিমাণটা কম থাকে। সো এই কারণে, আর প্লাস ক্রস ব্রিড হয়েছে, আমাদের উন্নত জাতের বীজ একদম র্যান্ডমলি ইউজ করার কারণে আসলে বড় গরুর সংখ্যাটাই আমরা এখন বেশি দেখছি। হ্যাঁ, সো এই জন্য আসলে বড় গরুর মোস্ট প্রবলি চাহিদাটাও কম, আর ওইটার টেস্টটা আর ছোট গরুর যে টেস্ট, এটা ছোট গরুটা বা দেশি যে দেশাল যে গরুটা বলছি, এটা টেস্ট অনেক বেটার। সো মানুষের মধ্যেও একটা প্রবণতা থাকে যে দেশি গরুটা কেনার জন্য। আর বড় গরু যেহেতু বাজেট বেশি থাকে, এই জন্য আসলে বড় গরুটার ক্রেতাও এই বছর আমরা একটু কম লক্ষ্য করছি এবং দামটাও বেশ কম মনে হচ্ছে আর কি এখন পর্যন্ত। আচ্ছা, খামারের পশু কি সব ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে বা হাতের নাগালের মধ্যে থাকে কিনা? অবশ্যই থাকে আমি বলবো, কারণ এখন আমরা সব রেঞ্জের কাস্টমারদের সার্ভ করার জন্য আসলে গরু প্রস্তুত করছি। আসলে দেখেন, এক একজনের তো আসলে ক্লায়েন্ট বেসটা এক এক রকম। ধরেন আমরা যদি মার্কেটের ক্ষেত্রে দেখি, বসুন্ধরা সিটির যে ক্লায়েন্ট বেস বা ধরেন নিউ মার্কেটের, এটা কিন্তু কখনো সেম না। সো এক একটা একডোরও কিন্তু ক্লায়েন্ট টার্গেট গ্রুপটা এক এক রকম থাকে। কেউ একটু এলিট সেগমেন্টে প্লে করে, কেউ একটু মিডল ক্লাস, কেউ একটু আপার মিডল ক্লাস। সো এইটা এখন আপনি সব একডোতে মোটামুটি আমরা সব রেঞ্জের গরুই রাখার চেষ্টা করি টু সার্ভ দ্য হোল কমিউনিটি। সো দেখা যায়, আর এর পাশাপাশি আমরা কিন্তু রিসেন্টলি ভাগা সার্ভিস, তারপরে খাসি, এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল করছি। সো ভাগা সার্ভিসটা দেখা যাচ্ছে এটা একদম মধ্যবিত্ত ফ্রেন্ডলি, আপনি চাইলে 1 ভাগ শরিকানায় আপনি দিতে পারছেন। ঢাকা শহরে এই ভাগায় গরু দেওয়া কিন্তু অনেক হ্যাসেলপূর্ণ, কারণ আমরা পাশের ফ্ল্যাটের লোকজনকে চিনি না, তারপর হচ্ছে যে যদি একসাথে হয়েও দেখা যায় বাজেট মিলে না। সো আমরা এই শরিকানার এই জিনিসটাকে পপুলার করছি, যে আপনারা কেউ চাইলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ একটা গরুর অংশ কিন্তু দিতে পারছে। সো আমরা মনে করি যে আমরা হোল রেঞ্জের কাস্টমারদেরকে আমরা সার্ভ করছি আর কি। সবাই যদি ক্যাটেল ফার্মগুলো বলেন, আমরা এই ব্যবস্থাটা করছি আর কি, সবাইকে সার্ভ করার জন্য আমরা তৈরি আছি, সুবিধাগুলো আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, আমরা আরো অনেক কিছু আসলে জানার আছে আপনার কাছ থেকে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আবারও আমাদের অতিথিকে সাথে নিয়ে ফিরে আসছি আলোচনায়। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনের। সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। কথা বলছিলাম খামার ভিত্তিক কোরবানির পশু বিক্রয় নিয়ে। আচ্ছা, এবার একটু আমরা জানতে চাইবো যে একজন মানুষ কেন হাট থেকে গরু না কিনে খামার থেকে গরু কিনবে? আপনারা বিরতিতে যাওয়ার আগে আপনি যেটি বলছিলেন যে ভাগা সার্ভিস দেওয়ার কথা, এর বাইরে আপনারা আরো কি কি বেটার সার্ভিস দিচ্ছেন? আসলে হাট এবং খামার বা অনলাইন পশু ক্রয় কেউ কারো আসলে প্রতিদ্বন্দ্বী না, আমরা পরস্পরের সহযোগী। সো একটা গ্রুপ দেখা যায় যে ঈদের সময় আসলেই একটা দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করায়, বাট আপনার সব সেগমেন্টের লোকজনকে সার্ভ করার জন্য আসলে আমাদের মার্কেট প্লেস লাগবে। আমাদের কিছু লোকজন হাটে যাবে, যারা হাট, এটা আমাদের ট্রেডিশন, আমরা বাপ দাদাদের সাথে আসলে হাট থেকেই গরু কিনে অভ্যস্ত, এটা একটা ঐতিহ্য আমাদের ঈদের সময় আসলে। সো এইটা একটা গ্রুপ থাকবে, বাট এর বাইরেও কিন্তু কিছু সার্টেন গ্রুপ থাকে। যেমন আমাদের কাছে এই বছর আমরা কিছু ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ডিসেবল লোক যারা আসলে বাসা থেকে বের হতে পারে না, সো এইরকম কাস্টমারদেরকে কিন্তু আমরা সার্ভ করেছি। তারপরে ধরেন
বাসায় ক্যাপেবল লোকজন নাই যে একটা গরু কিনবে। হাটে জানেন তো অনেক হ্যাসেল পোহাতে হয়, কাদা বালু, তারপরে গরু চেনার বিষয় আছে যে আসলে আমাদের শহুরে লোকজন অধিকাংশই কিন্তু আমরা গরু চিনি না, বা এটার দামাদামি করার একটা এক্সপার্টিজের বিষয় আছে। সো এই জিনিসগুলার যারা করতে পারে না তাদের জন্য কিন্তু একটা আসলে মার্কেট প্লেস দরকার। সেটা হচ্ছে খামার বা আমাদের যে অনলাইন যে যারা অনলাইনে সেল করছে, বা ধরেন অনেকেই ব্যস্ততা, যে সারাদিন অফিস শেষ করে আসলে এই হাটে যাওয়া বা গরু কেনা নিয়ে আসলে সময় ব্যয় করতে পারছে না। সো এইটার জন্য কিন্তু একটা মার্কেট প্লেস যেটা আমরা খামারগুলো এটা প্রদান করছি। অনেকে মহিলারা আসতেছে আমাদের এখানে, বাচ্চারা আসতেছে, এটা কিন্তু হাটে যাওয়া সম্ভব না। সো এই সব সেগমেন্টের লোকজনকে সার্ভ করার মতো আমাদের মার্কেট প্লেস থাকবে। আমরা খামারগুলোতে এই ধরনের লোকজনদেরকে সার্ভ করছি, আর আমরা তাদেরকে যেই সার্ভিসগুলো দিচ্ছি যে আপনি এখানে এসে সবচেয়ে কম ভিজিটে একটা গরু কিনতে পারছেন, তারপরে খুবই কম দামাদামি করে, বা ইভেন অনেক খামারে আমরা এই বছর প্র্যাকটিস শুরু করেছি ফিক্স প্রাইসে সুপার শপের মতো। কারণ অনেকেই কিন্তু আমরা গরু চিনি না, গরুর একটা দাম কত হওয়া উচিত, আমরা ব্যাপারীদেরকে একটা দাম বললাম ওরা হাসাহাসি করে বা টিজ করে। সো এটা একটা বিব্রতকর বিষয়। আমরা এই প্র্যাকটিসটা শুরু করেছি যে এখানে দামাদামি করতে হবে না। তারপরে আপনি অনেক আগেই কিন্তু কুরবানির গরুটা বুকিং করে দিয়ে ফেলতে পারছেন, এবং টাকাটা আপনি ইনস্টলমেন্টে দিতে পারছেন। তারপর আরের বড় যে সুবিধাটা হচ্ছে যে আপনি ক্যাশ ক্যারি করার যে ঝামেলাটা, আপনি হাটে গেলে কিন্তু আপনাকে হার্ড ক্যাশ নিয়ে যেতে হবে। সো এটা একটা ছিনতাইয়ের ভয় বা চুরি ডাকাতির ভয়, হারিয়ে যাওয়ার ভয় থাকে। সো আমরা কিন্তু অনলাইনে এই ট্রানজেকশন করছি। তারপর ক্যাশলেস যে ট্রানজেকশন, সরকার যে আমাদেরকে ক্যাশলেস ট্রানজেকশন উদ্বুদ্ধ করছে, বিশেষ করে এই অ্যাগ্রো সেক্টরে আমরা কিন্তু এটা প্রোভাইড করছি। তারপরে হচ্ছে যে সবচেয়ে যে বড় যে সুবিধাটা ট্রেসেবিলিটি, আমাদের যে গরুগুলো এটা কিন্তু ট্রেসেবল। আপনি হাট থেকে গরু কিনলে কিন্তু ধরেন একটা গরু খারাপ পড়লো, এটাতে স্টেরয়েড দেওয়া ছিল বা গরুটা অসুস্থ, আমি কিন্তু ওই গরু যে বিক্রেতা তাকে কিন্তু ট্রেস করতে পারছি না। বাট আমি কিন্তু একটা খামার থেকে কিনলে কিন্তু ওই গরুর যে বিক্রেতা তাকে ট্রেস করতে পারছি। এবং খামারগুলো কিন্তু এই একটা কারণে হলেও তারা ম্যাল প্র্যাকটিসটা থেকে দূরে থাকে, কারণ তাকে তো জবাবদিহি করতে হয় যে ভাইয়া এই গরুটা আপনি দিলেন, এই গরুটা তো আমি খেতে পারলাম না, গরুর মাংসের টেস্ট নাই, এতগুলা চর্বি হইলো। সো এই বিষয়টা থাকে, ট্রেসেবিলিটির বিষয়টা। তারপর আমরা একটা ভালো পরিবেশ দিচ্ছি। সো এই সব মিলে আমরা এর পাশাপাশি যদি ঈদের দিনে যে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি, যেমন হোম ডেলিভারি পৌঁছায় দিচ্ছি, আমরা একদম বাসায় যে একটা গরু বেঁধে দিয়ে আসতেছে, আপনার কেরিং খরচ লাগছে না। তারপরে সরকার আমাদের হাসিলটা এক্সাম্পটেড করে দিয়েছে, খামারগুলো থেকে হাসিল লাগছে না। তারপরে হচ্ছে আমরা কসাই সার্ভিসটা দিচ্ছি। অধিকাংশ খামারগুলোতে এখন ঈদের দিন কসাই পাওয়াটা নিয়ে একটা ঝামেলা থাকে। সো আমরা একদম টাইম স্লট বেঁধে আমরা কসাই সার্ভিস এবং প্রফেশনাল কসাই দিয়ে কিন্তু এই সার্ভিসটা দিচ্ছি। তারপর ভাগা সার্ভিস দিচ্ছি, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে অনেকেই একটা গরুর ভাগা দিতে চায়, সো তাদের এটা দিচ্ছি আমরা। খাসি সার্ভিস আছে, মানে টোটাল A to Z সলিউশন, একটা কুরবানি কেন্দ্রিক যে সলিউশনটা আছে আমরা সব সলিউশন প্রদান করছি। ইভেন কেউ যদি বিদেশ থেকে আমাদেরকে টাকা পাঠিয়ে বলে যে কুরবানি করে মাংসটা ডিস্ট্রিবিউট করা, সেই সার্ভিসটাও কিন্তু আমরা দিচ্ছি। আমরা এটাকে আসলে একটা সেবা হিসেবে নিয়েছি, বা একটা আমল, কুরবানি তো একটা আমল। সো আমরা একটা আমলে সহযোগিতা করার নিয়েতে আসলে করছি, যে মানুষ যাতে কেউ এই ঝামেলার কারণে কুরবানি থেকে বঞ্চিত না হয়, এরকম একটা আমল থেকে বঞ্চিত না হয়। অনেকেই আছে কিন্তু দেখবেন যে এই এত ঝামেলা, সময় পাচ্ছে না, শেষে কুরবানি দেয় না, বা হয়তো দেশের বাড়িতে টাকা পাঠিয়ে দিল, কুরবানিটা সম্পাদন করছে ওইখানে। সো আমরা হচ্ছে তাদেরকে এটা ফ্যাসিলিটেট করছি যে ভাইয়া আমরা আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট গিভ আস দ্য মানি অ্যান্ড গিভ আস দ্য ডিরেকশন, আমরা আপনার হয়ে সবকিছু করব। সো সব মিলে মনে করি যে আমরা একটা সার্টেন গ্রুপ অফ পিপল যাদের আসলে এই সার্ভিসগুলো প্রয়োজন তাদেরকে এটা প্রোভাইড করছে, অ্যান্ড উই আর গেটিং পপুলার। আলহামদুলিল্লাহ, মানুষ এটা দে টুক ইট ভেরি পজিটিভলি, এবং আমরা গ্রো করছি, এটা আরো গ্রো করবে ইনশাআল্লাহ সামনে। অবশ্যই মানুষ পজিটিভলি নিচ্ছে, যার কারণেই কিন্তু এতটা জনপ্রিয়তা পেয়েছে। একদম শেষের দিকে চলে এসেছি, শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে আপনার খামারে কোনো রকমের প্রবলেম ফেস করছেন কিনা? আমরা তো এখন শুনি যে চাঁদাবাজির ঘটনাগুলো ঘটছে, খামারগুলো কতটুকু নিরাপদ এবং সরকার থেকে কি কি রকমের সুবিধা আপনারা আশা করছেন? আসলে আমরা তো বেশ ভালোই সরকার থেকে অনেক হেল্প পেয়েছি। আমাদের গার্জিয়ান ছিল প্রাণী সম্পদ অধিদপ্তর, মোটামুটি ঝামেলাহীনভাবেই আমরা এটা পার করেছি। বাট রিসেন্ট আসলে আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই হাটের যে হাসিল বা ইজারাদার যারা রয়েছে তাদের সাথে আমাদের একটা আসলে ডিসটেন্স তৈরি হয়ে যাচ্ছে। তারা আমাদের অনেক গরুকে আটকাচ্ছে, হাসিল দাবি করছে। অন দ্য আদার হ্যান্ড কিন্তু আমরা প্রাণী সম্পদ থেকে আমাদের হাসিল এক্সেম্পটেড, কারণ আমরা তো হাটের ফেসিলিটিস ইউজ করছি না, অস্থায়ী যে হাটগুলো রয়েছে, এবং আমরা সারা বছর কিন্তু একটা খরচ বিয়ার করে কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করছি। সো দেখা যাচ্ছে এই জায়গায় একটা আমাদের মিসকমিউনিকেশন হচ্ছে,
অনেকেই এইটা আমাদের গরু পরিবহনে একটু সমস্যা ফেস করছি। তা আমি সরকারের যে দপ্তরগুলো রয়েছে তাদের মধ্যে একটা সমন্বয় করে আমাদের একটা গাইডলাইন দিক, আমাদের যদি হাসিল দিতে হয় বা যদি এক্সট্রা কিছু দিতে হয় এটা তো কাস্টমার দিবে, বাট আমরা একটা নীতিমালা চাই যে এইভাবে ঠেলাঠেলি ওকে দোষারোপ করছে, একে দোষারোপ করছে, এইটা যাতে না হয়। আমরা একটা সুষ্ঠু পরিবেশ, আগে বলেছি যে হাট খামার অনলাইন এরা কেউই কারো শত্রু না, প্রতিদ্বন্দ্বীও না। আমাদের কাস্টমার ফিক্স, আমাদের কাস্টমার কখনো হাটে যাবে না, আবার হাটের কাস্টমার কখনো আমাদের কাছ থেকে কিন্তু কিনবে না। সো এটা আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা একটা চাই যে একটা এমিকেবল একটা পরিবেশ থাকুক, বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকুক, এবং সরকার আমাদের গার্জিয়ান হিসেবে আমাদের এই পরিবেশটা তৈরি করে দিক। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের আয়োজনে আপনি এসেছেন, সময় দিয়েছেন, আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও। দর্শক, কথা বলছিলাম খামার ভিত্তিক কোরবানির পশু নিয়ে। আমাদের সঙ্গে কথা বলছিলেন অতিথি হিসেবে আজকে আমাদের সঙ্গে ছিলেন সাগর হাসনাত, প্রতিষ্ঠাতা আহলান অ্যাগ্রো। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।